তাহলে আজকে হবে দ্বিতীয় ফরম্যাট বন্ড ভ্যালুয়েশন। বন্ড ভ্যালুয়েশন অনেক সহজ। এখানে আমাদের 7টা রিকোয়ারমেন্ট শিখতে হবে। আসলে রিকোয়ারমেন্ট 5টা, কিন্তু 7টা সূত্রের মাধ্যমে এই 5টা রিকোয়ারমেন্ট করতে হবে। 5টা রিকোয়ারমেন্ট কি? প্রথমে ভ্যালু অফ বন্ড। এই ভ্যালু অফ বন্ড এইটার জন্য আমরা 3টা সূত্র অ্যাপ্লাই করে থাকি, কারণ বন্ড 3 ধরনের হয়ে থাকে। প্রথমত অপরিশোধিত বন্ড যদি হয় তাহলে ভ্যালু হবে বিবি সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই আই। ভ্যালু অফ বন্ড সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই আই দিয়ে ভাগ করতে হবে। আর পরিশোধিত বন্ড আছে রিনিউয়েবল। পরিশোধিত বন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই আই ব্র্যাকেট শুরু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার n ব্র্যাকেট ক্লোজ প্লাস রিনিউয়েবল ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n। এটা হলো পরিশোধিত। পরিশোধিত হলে বছর উল্লেখ থাকবে, তখন আমরা বছর থেকে চিনতে পারবো যে এটা পরিশোধিত। আচ্ছা, এরপরে আছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড এটা হলো কোনো কুপন রেট দেওয়া থাকবে না। তাহলে জিরো কুপন বন্ডে কোনো কুপন রেট দেওয়া থাকে না। সরাসরি সূত্র হলো রিনিউয়েবল ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n। দেখা যাচ্ছে না কিছু। এবার দেখা যাচ্ছে। তাহলে ভ্যালু অফ বন্ড করলাম আমরা 3টা সূত্র দিয়ে, অপরিশোধিত বন্ড, পরিশোধিত বন্ড, জিরো কুপন বন্ড। অথচ রিকোয়ারমেন্ট হবে একটাই, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বন্ড। তো আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারবো যেটা পরিশোধিত নাকি অপরিশোধিত। যখন প্রশ্নে বছর উল্লেখ থাকবে তখন পরিশোধিত, আর যখন অপরিশোধিত হবে তখন বছর উল্লেখ থাকবে না। আচ্ছা, জিরো কুপন বন্ড সরাসরি লেখা থাকবে, তখন জিরো কুপন বন্ড মনে করে আমরা এটা ইউজ করি। তাহলে জিরো কুপন বন্ডের সূত্র শিখলাম, পরিশোধিত বন্ড শিখলাম, আর অপরিশোধিত বন্ডের সূত্র শিখলাম। এবার আসি দ্বিতীয় প্রশ্ন, কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ডের সূত্র হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই সেল প্রাইস ইনটু 100। সেল প্রাইস প্রশ্নে দেওয়া থাকবে, ইন্টারেস্ট অ্যামাউন্টও দেওয়া থাকবে। এবার আসি ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড টু ম্যাচুরিটি সূত্র ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস নেট সেল ভ্যালু ভাগ n হোল ডিভাইডেড বাই আরভি প্লাস নেট সেল ভ্যালু ভাগ 2 ইনটু 100। তাহলে ইল্ড টু ম্যাচুরিটি আমরা শিখতে পারলাম। এবার ইল্ড টু কল। ইল্ড টু কল সূত্র হলো ইন্টারেস্ট প্লাস কল প্রাইস মাইনাস নেট সেল ভ্যালু ভাগ n হোল ডিভাইডেড বাই কল প্রাইস প্লাস নেট সেল ভ্যালু ভাগ 2। এখন ইল্ড টু ম্যাচুরিটি আর ইল্ড টু কল সেম সূত্র। ইল্ড টু ম্যাচুরিটিতে রিডিমেবল ভ্যালু আরভি থাকে, আর ইল্ড টু কলে কল প্রাইস থাকে। কল প্রাইস এবং আরভি এইটুকু শুধু পার্থক্য ছাড়া আর সবগুলো একই আছে। এবার আসি ক্যাপিটাল গেইন অর লস। ইল্ড টু ম্যাচুরিটি থেকে কারেন্ট ইল্ড বাদ দিলে ক্যাপিটাল গেইন পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি, এখান থেকে কারেন্ট ইল্ড বাদ দেব। এটা ছাড়া আরেকটা আছে সেল প্রাইস মাইনাস কল প্রাইস। যখন প্রশ্নে সেল প্রাইস আর কল প্রাইস দেওয়া থাকবে তখন আমাদের এই দ্বিতীয় সূত্রটাই করা লাগবে। দ্বিতীয় সূত্রটা হলো কল প্রাইস মাইনাস সেল প্রাইস মাইনাস কল প্রাইস। আচ্ছা, কয়টা সূত্র শিখলাম? 7টা সূত্র শিখলাম, কিন্তু রিকোয়ারমেন্ট এখানে 5টা। এই 3টা মিলে একটা রিকোয়ারমেন্ট, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বন্ড। আর 3টে সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করব? প্রশ্নের সিচুয়েশন দেখব, কি ইনফরমেশন আছে, ইনফরমেশন উপরে বেসিস করে আমাদের এই 3টে সূত্র যেটা ইনফরমেশন দেওয়া থাকবে সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। পরিশোধিত হলে বড় সূত্র, অপরিশোধিত হলে এই ছোট সূত্রটা, আর জিরো কুপন বলা হলে এটা। আচ্ছা, এখন আসি অঙ্কের দিকে চলে যাই। সবাই তাহলে 2 নম্বর ফরম্যাট বন্ড ভ্যালুয়েশন শিখে আসি।
একটা ক্লাসে বন্ড ভ্যালুয়েশন শেখা হয়ে যাবে, কারণ এই 5টাই রিকোয়ারমেন্ট। একটা রিকোয়ারমেন্ট শিখতে পারলে ওইরকম প্রত্যেকটা অঙ্কের ওই একই সূত্র অ্যাপ্লাই করতে হয়। ভ্যালু অফ বন্ড, এই যে প্রশ্ন 5টা আমি এখানে আবার লিখে দিছিলাম যে কি কি প্রশ্ন হতে পারে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বন্ড, কিন্তু এই বন্ডের 3টে সূত্র। ফাইন্ড আউট দ্য কারেন্ট yield, ফাইন্ড আউট দ্য yield to maturity, ফাইন্ড আউট দ্য yield to call, ফাইন্ড আউট দ্য ক্যাপিটাল গেইন অর লস। ওই সূত্রটাই আবার আমি এখানে রিপিট করেছি। এখন অঙ্কে চলে আসি। ইলিভারেট গুলো বুঝতে অসুবিধা হলে এখানে দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলা আছে এর টাকা 2000 বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর 1800 টাকা, ফেস ভ্যালু 2000, কিন্তু সেটা সেল হবে 1800 টাকা। সেল প্রাইস, দ্য কুপন রেট 14%, ফেস ভ্যালুর উপরে 14% ইন্টারেস্ট দাঁড় করতে হবে। এন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট 15%, আয়ের মান ডিসকাউন্ট রেট 15%। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড, ভ্যালু অফ বন্ড নির্ণয় করতে বলা হয়েছে। কিন্তু ভ্যালু অফ বন্ডের কয়টা সূত্র? 3টা সূত্র। এখন কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? ইনফরমেশন দেখে বুঝতে পারলাম এখানে কোনো ম্যাচুরিটি পিরিয়ড নেই, তাহলে অপরিশোধিত। এখানে জিরো কুপন বন্ড লেখা নেই, তাহলে অপরিশোধিত সূত্র হবে। জিরো কুপন বন্ড নেই, তারপরে ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া নেই, সুতরাং এটা অপরিশোধিত ছোট সূত্রটা অ্যাপ্লাই করব। তাই আমরা চলে আসলাম উত্তরপত্রে। উই নো দ্যাট ভ্যালু অফ বন্ড সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই আই, ডিসকাউন্ট রেট 15%, আর ইন্টারেস্ট অ্যামাউন্টটা হেয়ারে বের করে নিতে হবে। ফেস ভ্যালু 2000 টাকা, ইন্টারেস্ট অ্যামাউন্ট 2000 এর উপরে 14%, 280 টাকা। 280 টাকাকে 15% দিয়ে ভাগ করলে 1866 টাকা 67 পয়সা। এটাই হলো আমাদের ভ্যালু অফ বন্ড, বন্ডের মূল্য 1866 টাকা 67 পয়সা। অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রশ্ন 2, হোয়াট ইজ দ্য কারেন্ট yield? কারেন্ট yield এর সূত্র ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই নেট সেল ভ্যালু। সেল ভ্যালু আছে, ইন্টারেস্ট অ্যামাউন্ট কত টাকা? 280। প্রশ্ন দেওয়া ছিল সেল প্রাইস কত? 1800 টাকা। 1800 দিয়ে ভাগ করেন, 280 কে 100 দিয়ে গুণ করলে 15.56%। নেক্সট 3 নাম্বার, হোয়াট উড বি দ্য yield to maturity? yield to maturity প্রশ্নে অ্যান্সার দিতে গেলে এখানে মেয়াদকাল লাগবে, ম্যাচুরিটি পিরিয়ড লাগবে। এখন ম্যাচুরিটি পিরিয়ড তো মূল প্রশ্নে দেওয়া ছিল না, তাই সামনে দিয়ে যাচ্ছে ইফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড ইজ 5 ইয়ার্স। ম্যাচুরিটি পিরিয়ড যদি 5 বছর হয় তাহলে yield to maturity কত হবে? তাহলে এই 5 ইয়ার্স এখন আমাদের ইউজ করতে হবে। সূত্রটা মনে আছে না? আমরা সূত্র বসিয়ে দিলাম। উই নো দ্যাট yield to maturity ইন্টারেস্ট অ্যামাউন্ট প্লাস রিডিউয়েবল ভ্যালু মাইনাস নেট সেল ভ্যালু ভাগ n হোল ডিভাইডেড বাই রিডিউয়েবল ভ্যালু প্লাস নেট সেল ভ্যালু ভাগ 2 ইনটু 100। হিয়ারে আমরা অবশ্যই এটা বসা দিতে পারি। ফেস ভ্যালু 2000 টাকা, ইন্টারেস্ট 2000 এর উপরে 14%, 280 টাকা। এখন ম্যাচুরিটি ভ্যালু, রিডিউয়েবল ভ্যালু, রিডিম, তো পরিশোধিত মূল্য কত? রিডিউয়েবল ভ্যালু পরিবর্তন হতে পারে, কিছু না বলা থাকলে ফেস ভ্যালু যা আরবি হবে তা। এখন ফেস ভ্যালু ছিল 2000, রিডিউয়েবল ভ্যালু তাহলে 2000 মনে করলাম, কিছু বলা নেই তাই আরবি 2000। সেল ভ্যালু দেওয়া ছিল প্রশ্নে 1800 টাকা, নেট সেল ভ্যালু ওই 1800 টাকাই। ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর, মানগুলো বসিয়ে দিলাম। 2000 মাইনাস 1800 ভাগ 5 বছর ডিভাইডেড 2000 প্লাস 1800 ভাগ 2 বছর, 2 ভাগ 2 আছে সূত্রে। আচ্ছা, ইনটু 100 ক্যালকুলেশন করলাম, ফলাফল পেলাম 16.84। অ্যান্সার শেষ। এই হচ্ছে yield to maturity। আমরা 3টা প্রশ্ন শিখেছি, ভ্যালু অফ বন্ড শিখেছি, কারেন্ট yield শিখে ফেলেছি। কারেন্ট yield এর এই একটাই সূত্র সবসময় থাকবে এরকম, আর ভ্যালু অফ বন্ডের তো সূত্র চেঞ্জ হতে পারে।
সেটা বেসিসের উপর নির্ভর করবে। আচ্ছা, ইল টু ম্যাচুরিটি সবসময় এই সূত্রটাই থাকবে। 5টা প্রশ্নের ভিতরে 3টা শেখা শেষ। এখন আমরা 4 নম্বর প্রশ্ন ইল টু কল শিখবো আর ক্যাপিটাল গেইন শিখবো, তাহলে 5টা প্রশ্ন আমাদের অ্যান্সার হয়ে যাবে। টোটাল এই ফরম্যাটে সব প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। নেক্সট চলে আসলাম দ্বিতীয় প্রশ্নে। আচ্ছা, এই অঙ্কে আমাদের কি কি চাইছে প্রশ্নটা পড়ি আগে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ বন্ড। প্রথমে বলছে ভ্যালু অফ বন্ড নির্ণয় করো অফ এক্স ওয়াই জেড কোম্পানি ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। ইনফরমেশন বলে কুপন রেট 10%, ফেস ভ্যালু 2000 টাকা, ডিসকাউন্ট রেট 15%, ম্যাচুরিটি পিরিয়ড 10 বছর। এখন ম্যাচুরিটি পিরিয়ড যেহেতু আছে, এটাকে বলা হবে পরিশোধিত। তাহলে বন্ডটা অপরিশোধিত নাকি পরিশোধিত? পরিশোধিত। আমরা ফাইন্ড আউট করলাম ম্যাচুরিটি পিরিয়ড দেখে। এখন প্রশ্ন হয়েছিল একটা, ডিটারমাইন দ্য ভ্যালু অফ বন্ড। এই ভ্যালু অফ বন্ডের 3টা সূত্র, পরিশোধিত একটা বড় সূত্র, অপরিশোধিত ছোট সূত্র, আর জিরো কুপন বন্ডের একটা সূত্র। তো আমরা এটা বুঝতে পারছি শিওর যে এটা পরিশোধিত অঙ্ক, কারণ ম্যাচুরিটি 10 বছর। তাহলে বড় সূত্রটা লিখলাম। We know that আমরা জানি যে ভ্যালু অফ বন্ড সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই ডিসকাউন্ট রেট। ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n প্লাস আরভি রিনিউয়েবল ভ্যালু, পরিশোধিত মূল্য। 10 বছর পরে যে মূল্যে পরিশোধ হবে সেটাকে বলা হবে আরভি, এজন্য আরভি দিতে হবে। অনেকে এখানে ম্যাচুরিটি ভ্যালু এমবিও দেয়, সমস্যা নেই, একটা দিলেই হবে। 1 প্লাস i টু দি পাওয়ার n, n কয় বছর? 10 বছর। হিয়ারে আমরা মানগুলো বসালাম। ফেস ভ্যালু কত? 2000 টাকা। আরবি এখানে আলাদাভাবে কিছু বলা না থাকায় ফেস ভ্যালুটা যা, আরবিও তাই হলো 2000 টাকা। ইন্টারেস্ট অ্যামাউন্ট 200 টাকা। ইন্টারেস্ট রেট ডিসকাউন্ট রেট 15%। নাম্বার অফ ইয়ার 10 বছর। কি সবাই বুঝতে পারছেন তো? মানগুলো বসিয়ে দিলাম। তাহলে হেয়ার থেকে মানগুলো নিয়ে সূত্রে পোস্টিং দিলাম। এবার আমরা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন প্রথম ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আয় করতে হয়। এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে ভাগের কাজ করলেন, তার বিয়োগের কাজ করলেন, থার্ড ব্র্যাকেটের কাজ শেষ, আর এদিকে ভাগটা করলেন না। ক্যালকুলেশন আপনারা পারবেন। এতে আসলো 1498 টাকা 12 পয়সা। এটা হলো ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য বন্ড। একটা প্রশ্নই বলেছিল, একটা প্রশ্নে অ্যান্সার হয়ে গেল। তাহলে ইল টু কল এখনো আমরা পাইনি। আমরা পরের অঙ্কে দেখি কি কি আছে। এ বন্ড ফেস ভ্যালু 1000 টাকা, ওয়াজ ইস্যু 5 ইয়ার্স এগো, 5 বছর আগে। একটা কুপন রেট 10%, 10% ছিল সুদের হার। ফেস ভ্যালু 1000 টাকা, সুদের হার 10%। বন্ড হ্যাড এ ম্যাচুরিটি পিরিয়ড 10 ইয়ার্স। এটা বলেন তো পরিশোধিত না অপরিশোধিত? পরিশোধিত, কারণ ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে। And as a today, say as of today, therefore the 5 years are left for final repayment at par. পরিশোধ করা হবে সমান মূল্যে। তাহলে পরিশোধিত মূল্য কি? সমান, আরভি সমান হবে। If the current market interest rate যদি 14% হয়, তো ডিসকাউন্ট রেট কত? 14%। কুপন রেট 10% কিন্তু, আর ডিসকাউন্ট রেট 14%। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? আচ্ছা, এখানে বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড। তার মানে ভ্যালু অফ দ্য বন্ড নির্ণয় করতে বলা হয়েছে। এখন বর্তমান ভ্যালু অফ দ্য বন্ড নির্ণয় করতে হবে কোন সূত্রে? 3টা সূত্র শেখাইছি। জিরো কুপন বন্ডের একটা সূত্র, অপরিশোধিতের একটা সূত্র, পরিশোধিতের একটা বড় সূত্র। এখানে পরিশোধিত সূত্র হবে, কারণ এখানে ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া ছিল। বলেছিল ম্যাচুরিটি 5 বছর, কিন্তু এটা 5 বছর আগে ইস্যু করে এখন বলছে কি যে এই জায়গায় এসে যে 5 ইয়ার্স লেফট, 5 বছর পরে পরিশোধ হবে। তাই এখানে নাম্বার অফ ইয়ার 10 ইউজ করা যাবে না, ইউজ করতে হবে 5। সামনে যেটা ইয়ার থাকবে সেটা। সবার মান বসানো আগে হেয়ারে আমরা মানগুলো ক্যালকুলেশন করে নিলাম। ফেস ভ্যালু 1000 টাকা, আরবি 1000 টাকা, ইন্টারেস্ট 1000 উপরে 10% 100 টাকা, ইন্টারেস্ট ডিসকাউন্ট রেট 14%, ম্যাচুরিটি 5 বছর। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে 862 টাকা 52 পয়সা आंसर।
এই অঙ্কে আমাদের কি কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড when maturity period 30 years, 30 বছর একবার, 15 years 15 বছর, 2 নম্বর অঙ্ক 15 বছর একবার দিতে হবে, 10 years 3 নম্বর অঙ্কে ম্যাচুরিটি পিরিয়ড 10 বছর দিতে হবে। তাহলে 30 বছর 15 বছর 10 বছর কয়টা অঙ্ক হবে? 3টা। একটাই প্রশ্ন কিন্তু, কম্পিউট দ্য প্রাইস অফ দ্য বন্ড, ভ্যালু অফ বন্ড, প্রাইস অফ দ্য বন্ড, প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড একই জিনিস। তো এটা আমরা শিখেছি, ম্যাচুরিটি পিরিয়ড থাকলে পরিশোধিত হয় সেই অনুযায়ী এটা হবে। এরপরে 5 নম্বরে আসলাম। এখানে কি প্রশ্ন করা হয়েছে? সবগুলো কিন্তু একই রকম। 5টা প্রশ্নের ভিতরে আমরা কয়টা শিখেছি? 3টা। কি কি শিখলাম? ভ্যালু অফ বন্ড, কারেন্ট ডেট, ইল টু ম্যাচুরিটি, আর বাকি থাকলো ইল টু কল আর ক্যাপিটাল গেইন, সেগুলো আছে এর মধ্যে। আচ্ছা, এখানে আমাদের এটা প্রশ্ন দেওয়া হয়েছে 10% 10 ইয়ার বন্ড, 10 বছর মেয়াদি, তাহলে পরিশোধিত 10% কুপন রেট, ফেস ভ্যালু 6000, হ্যাজ বিন ইস্যু 5% ডিসকাউন্ট, বিক্রি করার সময় 5% কমে বিক্রি করতে হবে, এন্ড রিডিম 3% প্রিমিয়াম ইফ দ্য ভ্যালুয়েশন কস্ট 2%, যদি ভ্যালুয়েশন কস্ট 2% হয়, ভ্যালু দেন দ্য ক্যালকুলেট অ্যাপ্রক্সিমেট ইল টু ম্যাচুরিটি। দ্য ফেস ভ্যালুর উপরে 2% ভ্যালুয়েশন কস্ট দিতে হবে, তারপরে ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ইল টু ম্যাচুরিটি, ইল টু ম্যাচুরিটি তৈরি করতে হবে। ইল টু ম্যাচুরিটির সূত্র অনেক সহজ, এই যে সূত্রটা, ইন্টারেস্ট অ্যামাউন্ট প্লাস আরবি মাইনাস নিট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই আরবি প্লাস নিট সেল ভ্যালু ভাগ 2 ইনটু 100। হিয়ারে মানগুলো আগে সাজায় নেবেন, নিয়ে তারপরে পোস্টিং করবেন, এই যে সূত্রে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করে বাস ওকে শেষ। এখানে বসে ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ইল টু ম্যাচুরিটি, ইল টু ম্যাচুরিটি। হ্যাঁ, কিছু বললেন? আচ্ছা, এই জিনিসটাই প্রশ্ন, ওইটা ছিল 10%, এটা আছে 12%। 12% 12 ইয়ার্স বন্ড, কয় বছর ম্যাচুরিটি? 10 বছর, 12 বছর, ওইটা ছিল 10 বছর। ফেস ভ্যালু ওটা ছিল 6000, এটা ছিল 5000। বিক্রি করার সময় 5% ডিসকাউন্টে বিক্রি করতে হবে। রিডিম পরিশোধ হবে যখন 5% প্রিমিয়াম হবে, আরবি কিন্তু বেড়ে যাবে। ভ্যালুয়েশন কস্ট 2% অন ফেস ভ্যালু, দেন ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট মিল টু ম্যাচুরিটি। 5 আর 6 প্রশ্ন একই, শুধু 10% এর জায়গায় 12%, 10 বছরের জায়গায় 12 বছর, 6000 টাকা জায়গায় 5000 টাকা, এছাড়া আর কোনো পরিবর্তন নেই। হিয়ারে লিখলাম ফেস ভ্যালু 5000, ইন্টারেস্ট 12% 600, আরবি, আরবি করছে যে রিডিম পরিশোধ হবে 5% প্রিমিয়াম অধিহারে, 5000 এর উপরে 5% বাড়বে, কত টাকা হবে? তাহলে আরবি এখন 105% করে দিলাম, 5% কিন্তু বেড়ে গেল। তো বাড়ার পরে কত হয়েছে? 5250 টাকা। আসলে 5000 এর পরে 5% গুণ করে 250 হয়, তো যোগ করে দিলাম একবারে, এই জন্য 105% করলে আর যোগ করা লাগে না। আরবি সম্পর্কে সবাই ক্লিয়ার? সেল ভ্যালু কত? 5% কম মূল্যে। আচ্ছা, এখন ফেস ভ্যালু যদি 5000 হয় আর 5% যদি কমায় ডিসকাউন্ট নেওয়া হয়, তাহলে কত হবে? 95%। তো 5000 এর 95% কত? 4750। বিক্রি করার সময় কমে বিক্রি হয়েছে, 12 বছর পর পরিশোধের সময় বেশি মূল্যে পরিশোধ হয়েছে, তাই আরবি বেড়ে গেছে। আচ্ছা, সেল ভ্যালু নিট সেল ভ্যালু হয়ে গেল, সেল ভ্যালু কত? 4750। এখন ম্যাচুরিটি পিরিয়ড 12 বছর, ভ্যালুয়েশন কস্ট আছে 2%, 5000 এর উপরে 2% 100 টাকা। তো 100 টাকা বাদ দিলাম 4700 থেকে, 4750 থেকে 100 টাকা বাদ দিলে 4650 হয়। এখন আমরা সূত্রে মানগুলো বসিয়ে পাই। নিট, এখানে ইন্টারেস্ট 600, আরবি 5250, নিট সেল ভ্যালু 4650,
এন এর মান 12 বছর। এবার নিচে আরভি 5250 আর নিটসের ভ্যালু 4750 ভাগ 2 সূত্রে 2। এরপরে বাকি ক্যালকুলেশন তো পারবেন মনে হয়, তাই না? তাহলে কি প্রশ্নটা বুঝতে পারছেন এবার? হ্যাঁ, এই অঙ্কটা আর 5 নম্বর অঙ্কটা সেম। এখানে 10% 10 বছর, এখানে 12% 12 বছর। এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে। এই অঙ্কটা আসছে 14 সালে। এখানে ইল টু কল আছে, আমরা যেগুলো খুলতেছিলাম এবার আমরা পেয়ে গেছি। দেখেন, মিস্টার তাহের কর্পোরেশন bonds will maturity 10 বছর। The bond have a face value 1000 টাকা and an 8% coupon rate paid semi annually, বছরে দুইবার পরিশোধ করতে হবে। The price of the bond 1100 টাকা সেল প্রাইস। The bond are callable 5 years। দেখুন, ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 10 বছর। ইল টু ম্যাচুরিটি করার সময় এই 10 বছরটা আমরা ইউজ করব, আর ইল টু কল বের করার সময় এই 5 বছর ইউজ করব। আসলে কল করা হয় কখন? ম্যাচুরিটি পূর্ণ হওয়ার আগেই। মনে করেন 10 বছরের আগে তো আর মেয়াদ হচ্ছে না, তো মেয়াদ পূর্তির আগেই যদি মালিক পক্ষ ফোন দেয়, কল করেন যে আমি এখনই পরিশোধ করে দিতে চাই, আমি আর এই সুদ বের করবো না, বন্ড আর আমি রাখবো না, আমি আর সুদের সাথে জড়িত হবো না, আমার ইমান ফিরে এসেছে, এখন আমি ভালো হয়ে গেছি, হুজুর হয়ে গেছি, নামাজ পড়তেছি, এখন আর সুদের সাথে আমি জড়াতে চাচ্ছি না, তাড়াতাড়ি আমার বন্ড পরিশোধ করতে চাই। 5 বছর হয়েছে, এখন ব্যাংকের থেকে অথবা যে লোকটা নিচ্ছিল সে বলে না এখনো তো 10 বছর হয়নি, আর 10 বছর দরকার নেই, আমি 5 বছর হয়েছে এই পর্যন্তই, এর বেশি আর আমি যাবো না, এখনই কল করলো। এই জন্য এটা হচ্ছে কল প্রাইস। তাই কলেবল 5 ইয়ার্স, 5 বছর পরে কল করা হয়েছে। এট এ কল প্রাইস যখন 1050 টাকা, ওই মুহূর্তে কল প্রাইস 1050, তাহলে এটা হলো কল প্রাইসের মান, আরভিন মান না কিন্তু। সিপি রিকোয়ারমেন্ট বসে হোয়াট ইজ দ্য ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটি করলে 10 বছর। হোয়াট ইজ দ্য ইল টু কল, কল বললে 5 বছর। আচ্ছা, প্রথমে ইল টু ম্যাচুরিটি সূত্র লিখলাম, সেখানে ইন্টারেস্টের কথাটা একটু বলি। সেমি অ্যানুয়ালি, বছরে দুইবার, তাহলে পার্সেন্টেজ যে 8 করলাম এটাকে 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে। তো 8% করে 80 টাকা হয়েছিল, ওইটার অর্ধেক করে ফেলি 40 টাকা। বছর যে 10 ছিল ওইটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 20টা পিরিয়ড হবে। তাহলে 6 মাস পর পর একটা পিরিয়ড, 10 বছরে 20টা পিরিয়ড। তাই এন এর মান 20 লিখেছি, আর ইন্টারেস্টে ভাগ করে অর্ধেক করে ফেলেছি। এখন আসি আমরা যে মানগুলো বসে ক্যালকুলেশন করে পাইলাম 3.33%। এটা হলো হাফ ইয়ারলি রেট। এই হাফ ইয়ারলি রেটকে ফুল ইয়ারলি বানানোর জন্য 2 দ্বারা গুণ করতে হবে। তো 6.67 লিখলেও হবে, 66 লিখেছি। এখন ইল টু কল, ইল টু কলের ওই একই সূত্র। কল প্রাইসটা লিখলাম আরবি জায়গায়, হিয়ারে লিখে দিলাম ইন্টারেস্ট 40 টাকা, কল প্রাইস 1050 টাকা, নেট সেল ভ্যালু তো 1100 দেওয়াই ছিল, আর 5 বছরের জায়গায় 10টা পিরিয়ড হয়ে গেল, প্রতি বছরে 2টা পিরিয়ড, তাহলে 10টা পিরিয়ড। মানগুলো সব বসালাম যার যার মতো। দেখেন কল প্রাইস কত? 1050, নেট সেল ভ্যালু 1100, কল প্রাইস প্লাস নেট সেল ভ্যালু ভাগ 2 আর উপরে ভাগেন। ওকে, এবার আমরা এটা ক্যালকুলেশন করলাম 3.26। এটাকে আমাদের ডাবল করতে হবে, বাৎসরিক বানাতে হবে। 2 দিয়ে গুণ করলে 6.52%। তাহলে ইল টু কল নিয়ে আর কোনো সমস্যা আছে? ইল টু ম্যাচুরিটি আর ইল টু কলের একই সূত্র, শুধু কল প্রাইস লিখতে হয় আরবি জায়গায়। যাই হোক, এরপরে আমাদের বাকি থাকলো ক্যাপিটাল গেইন। এই অঙ্কটায় আমরা সবকিছু পাবো 10 ইয়ার 12% সেমি অ্যানুয়ালি কুপন উইথ এ পার ভ্যালু 1000 টাকা ফেস ভ্যালু। এগুলো হচ্ছে মেবি কলেবল ইন 4 ইয়ার, 4 বছর পরে কল করতে হবে। এট এ কল প্রাইস এখানে 1060 টাকা। দ্য বন্ড সেল ফর 1100, সেল ভ্যালু কত? 1100। অ্যাজুমিং দ্যাট দ্য বন্ড হ্যাজ জাস্ট বিন ইস্যু।
আচ্ছা, হোয়াট ইজ দ্য বন্ড ইল টু ম্যাচুরিটি? ইল টু ম্যাচুরিটি সূত্র ওয়াইটিএম, এটা পারবে তো স্যার? ওয়াইটিএম এর সূত্র তো এটাই, সহজ জিনিস। ইয়ারে মান লিখে বাস ক্যালকুলেশন করে ফেললাম, ইন্টারেস্টকে ভাগ করে দিলাম, ম্যাচুরিটি পিরিয়ড গুণ করে দিলাম, বাস। ওকে, দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য বন্ড কারেন্ট ইল্ড? কারেন্ট ইল্ডের সূত্র জানা আছে, কারেন্ট ইল্ড এসে কারেন্ট ইল্ড। হোয়াট ইজ দ্য বন্ড ক্যাপিটাল গেইন অর লস? এইটা আমরা খুঁজতেছিলাম। এখন ক্যাপিটাল গেইনের সূত্র দুইটা দিছিলাম, যদি সেল প্রাইস কল প্রাইস না থাকে সেক্ষেত্রে ইল্ড টু ম্যাচুরিটি থেকে কারেন্ট ইল্ড বাদ দিলে হয়, কিন্তু যে অঙ্কে কল প্রাইস সেল প্রাইস দেওয়া থাকে সেই অঙ্কে আর ইল্ড টু ম্যাচুরিটি থেকে বিয়োগ করলে হবে না, তখন সেল প্রাইস থেকে কল প্রাইস বাদ দিতে হবে। সেল প্রাইস 1100, কল প্রাইস 1060, তাহলে 1100 থেকে 1060 বাদ দিলে কত থাকে? 40 টাকা। এটাই গেইন, এটাই লাভ। ক্যালকুলেশন অফ yield to call, interest amount plus call price minus net sell value ভাগেন all divided by call price plus net sell value ভাগ 2। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 5.09%। যেহেতু এটাকে ভাগ করা ছিল 2 দিয়ে, তাই আমরা এটা ডাবল করে ফেলেছি, গুণ করে 9.26%। সবাই ক্লিয়ার হয়েছে না? আলহামদুলিল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে কয়টা প্রশ্ন শিখলাম? না স্যার। প্রশ্নগুলো আবার বলি। প্রথমে ভ্যালু অফ বন্ড, ভ্যালু অফ বন্ডের কয়টা সূত্র? 3টা, পরিশোধিত, অপরিশোধিত আর জিরো কুপন। আর জিরো কুপনটা আমাদের এখনো বাদ আছে, ওটাও দেখাই দিব এখনই। এরপরে ইল্ড, কারেন্ট ইল্ড দেখাইছি, ইল্ড টু ম্যাচুরিটি দেখাইছি, ইল্ড টু কল দেখালাম, ক্যাপিটাল গেইন অর লস দেখালাম। এখন আসি জিরো কুপনে নিয়ে যাচ্ছি, এগুলো সব কিন্তু ওই 5টা প্রশ্ন। তাহলে বন্ড ভ্যালু নিয়ে আর কারো সমস্যা থাকার কথা না, এই একটা বন্ড বলি 1 ঘন্টা যথেষ্ট। তাই দেখা যায় এই বন্ড ভ্যালু শিখতে 6 মাস কাটাই যাচ্ছে, বন্ড ভ্যালু বুঝতেছে না। আলহামদুলিল্লাহ, আমাদের স্টুডেন্ট 1 ঘন্টা শিখে ফেললো। এই একটা ভিডিও থাকবে, একটা ভিডিওতেই বন্ড ভ্যালু শেষ। এখন জিরো কুপন বন্ড থাকলে কেমন হয় সেটা একটু দেখাবো। এটা জিরো কুপন বন্ডের সূত্র, সূত্র দিয়ে আর এর মান বের করা হয়েছে। আমি জিরো কুপনে অবশ্যই আলাদা একটা ফরম্যাট করেছি। এই যে জিরো কুপন, জিরো কুপন কিভাবে বুঝতে হয়? কুপন রেট দেওয়া থাকে না, সুদের হার দেওয়া থাকে না, এটা জাস্ট আর কি বেচা কিনা বার্গেনিং এর মাধ্যমে। যে তুমি এখন বন্ডটা নাও, বন্ডের দাম 1 লাখ টাকা, তুমি এখন আমাকে 80,000 দাও, আর 6 মাস পরে যখন পরিশোধ করা হবে তখন 1 লাখ টাকা দিয়ে দেবো। তাহলে এই যে আমি যদি অ্যাগ্রি না হই কিনবো না, আর আমি যদি অ্যাগ্রি হই কিনবো, তাহলে এই যে বেচা কিনা করা এটা জায়েজ আছে। জিরো কুপন বন্ডে সুদ হয় না, তাই এটা জায়েজ করা হয়েছে। এটাকে মুরাবাহা বলা হয়, মুরাবাহা, তার মানে বেচা কেনার মাধ্যমে কাউকে সহযোগিতা করা। এই টাকা 1000 জিরো কুপন বন্ড ইজ রিডিম আফটার 5 ইয়ার, কয় বছর পরে? 15 বছর পরে ম্যাচুরিটি হবে। 5% প্রিমিয়াম, প্রিমিয়াম কত? 5%। ম্যাচুরিটি যখন শেষ হয়ে যাবে তখন 5% বাড়বে, আরভি বৃদ্ধি পাবে। ইফ দা yield to maturity, তার মানে যদি এখানে আমাদের আর এর মান 10%, 11% হয়, ফাইন্ড আউট দা ভ্যালু অফ বন্ড। বন্ডের ভ্যালু আসলে প্রকৃত কত? তাহলে ভ্যালু অফ বন্ডের সূত্র আরভি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n। এখন আরভি তো 5% বেড়ে যাবে, ছিল 1000, আরভি হবে 1000 এর সাথে 5% বৃদ্ধি, 105%। তাহলে 1050 টাকা। এই 1050 কে এখন ভাগ করতে হবে 1 প্লাস আই দিয়ে। আই এর মান কত? 11%। তাই 1 প্লাস আই দিয়ে 11% দিয়ে উপরে পাওয়ার 15 দিয়ে ভাগ করলাম, দেখি 219 টাকা 44 পয়সা। জিরো কুপন বন্ডের ভ্যালু সবাই বুঝতে পারছি না? জিরো কুপনের একটাই সূত্র, এখানে 4টে অংশ আছে,
এই চারটে অংশ এই একটা সূত্র দিয়ে বের করা যায়। ভ্যালু অফ বন্ড বের করলাম, যদি বলতো আরবি বের করো তাহলে ভ্যালু অফ বন্ড দেওয়া থাকতো, এটা যে পাশে গুণ হইতো। যদি বলতো আর এর মান বের করো, বাকি মান দেওয়া থাকতো, আর এর মান বের করতাম। যদি বলতো এন এর মান বের করো, এই বাকি মানগুলো দেওয়া থাকতো, এন এর মান বের করতাম। আছে এরকম। ওই এটাই তো বললাম যে এখানে দিছি, এই যে এর উপরে চলে আসছে, এটা আসছে 16 সালে। এই জিরো কমন পয়েন্ট দিয়ে আর এর মান বের করা হয়েছে। এরকম ভাবে আছে সবগুলো। আলহামদুলিল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি এটা রেকর্ড করে দিছি।